করবে, রাজুক ডিসম্যান্টেল করে দেওয়া উচিত। কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে যে এত বড় একটা বিপর্যয়, এত ঐতিহাসিক একটা শহর, এত ইকোনমিক্যালি ভাইব্রেন্ট, এত লোকের বসতি কেন ধ্বংস হয়ে গেল, কেন বিকল্প করা হলো না ধাপে ধাপে। এখানে যে প্রবলেমগুলো আমরা বললাম, এই যে ফার কমিয়ে দেওয়া হয়েছে, ফার কমিয়ে দেওয়ার কারণে এই প্রবলেমের একটাও সমাধান হলো না, হবে না। মূল সমস্যা যেটা অনেকেই বলেছেন, ডিসেন্ট্রালাইজেশন হয় নাই। ঢাকায় মানুষকে আসতে হচ্ছে, থাকতে হচ্ছে, আরবান সুবিধাগুলো এখানে নিতে হচ্ছে, চিকিৎসা, খাদ্য, চাকরি, পড়ালেখা, সবকিছু, ভিসা, সবকিছুই ঢাকায়। ঢাকাকে মেরে ফেলতে হবে, গুরুত্ব কমিয়ে ফেলতে হবে, ডিসেন্ট্রালাইজ করতে হবে, প্রদেশ করতে হবে, আলাদা ক্যাপিটাল করতে হবে 8টা বা 10টা। এটা ছাড়া ঢাকা বাঁচবে না। প্রতিটা উপজেলায়, প্রস্তাব থেকে দিয়েছিলাম, প্রতিটা উপজেলায় 300, 400, 500 একর জায়গা অ্যাকোয়ার করে সেখানে সিনেমা হল, সেখানে শপিং মল, সেখানে ইকোনমিক অ্যাক্টিভিটিস করে প্রত্যেকটা উপজেলায় উপশহর করতে হবে। গ্রামগুলোকে শহরের মতো ফ্যাসিলিটিস করলে ঢাকার চাপ একটু একটু কমবে। ঢাকার যে চাপ এখন আসতেছে বা হচ্ছে, এই চাপ অব্যাহত থাকলে ফেরেশতারা এসেও ঢাকাকে বাঁচাতে পারবে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আর্কিটেক্ট, সর্বশ্রেষ্ঠ নগর পরিকল্পনাবিদ, সর্বশ্রেষ্ঠ সরকার আসলেও ঢাকা সেভ হবে না। মোহাম্মদ বিন তুগলক একবার হঠাৎ করে বললেন দিল্লির রাজনীতি চেঞ্জ করে উনি দৌলতাবাদে চলে যাবেন। দিল্লিতে কনস্ক্রিপশন ঘোষণা করে দিল্লির সমস্ত লোককে নিয়ে দৌলতাবাদের দিকে যাওয়া শুরু করলেন। যাত্রাপথে দিল্লির 10% লোক মারা যায়, 10% লোক রাস্তায় মারা যায়। অর্ধেক রাস্তায় গিয়ে উনি আবার ফেরত আসেন দিল্লি, এখন দিল্লিতে ফেরত আসো, আমি আর দৌলতাবাদ যাবো না। কারণ ছিল কি, অনেকে বলে পাগলামি, মূল কারণ হচ্ছে দিল্লি বাসযোগ্য ছিল না। এই 6 মাসের জার্নিতে দিল্লি আবার বাসযোগ্য হয়ে গিয়েছিল। আমাদের এখন ঢাকার গুরুত্ব কমিয়ে উপজেলার গুরুত্ব যদি আমরা না বাড়াই, তাহলে ঢাকা বাঁচবে না। না, খেলাধুলার কথা, হাঁটার কথা আমরা সবাই বলি। এই শহরে জমির দাম 1 কোটি থেকে 5 কোটি, 10 কোটি, 20 কোটি। কোন লোক তার জমি খেলার মাঠে দেবে? আর কোন সরকার 10টা বাড়ি ভেঙে সেখানে খেলার মাঠ করবে? এটা কি সম্ভব? প্র্যাকটিক্যাল? এটা প্র্যাকটিক্যাল না। আমরা আবেগের কথা বলছি। এলিভেটেড ওয়াকওয়ে হতে পারে, মাল্টি লেয়ার্ড ওয়াকওয়ে হতে পারে, 1টা ধাপ, 2টো ধাপ, 3টা ধাপ, 4টা ধাপ, 5টা ধাপে মানুষ হাঁটবে। ওখানে এসি থাকবে, ওখানে ওয়াশরুম থাকবে, ওখানে গান শোনার ব্যবস্থা থাকবে। মানুষ 2 ঘন্টা জামে থাকার থেকে 1 ঘন্টা পায়ে হেঁটে আসবে, নগরের স্বাস্থ্য ভালো হবে। খুব সহজ উপায় একটা। আর খেলাধুলা মাঠ যে কটা আছে, এ কটাকে ধরে রাখতে হবে। পুকুর যে কটা আছে অ্যাকুইজিশন করে ফেলতে হবে, ধরে রাখতে হবে। নতুন করে পুকুর, মাঠ শহরের কেন্দ্রে করা এটা অসম্ভব ব্যাপার, ইমপ্র্যাকটিক্যাল। এবং প্রত্যেকটা বড় বড় হাউজিংয়ে ভেতরে জিম, ইনডোর গেমস, সুইমিং পুল থাকলে এটা কিছু সাপ্লিমেন্ট দেবে, যেটা অলরেডি হচ্ছে। আর রিহাবের সদস্য যারা আছে বা ফ্ল্যাট যারা নির্মাণ করে, একটা সময় ছিল তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আমরা পেতাম আইনজীবী হিসাবে। যত দিন যাচ্ছে যে কোনো জায়গায় বর্তমান বাজারে ভাড়া কত পাবে? ওই ভাড়া দিয়ে 50 বছরে প্রপার্টির ভ্যালু উঠবে না, 50 বছরে। তাহলে কেন মানুষ বাড়িতে ইনভেস্ট করবে? আর ডেপ্রিসিয়েশন যদি আপনি ধরেন, আরো লস। সেটার মধ্যে তো কোনো আগ্রহ মানুষের থাকবে না। আগ্রহ সৃষ্টি করার প্যাকেজ সরকারকে দিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে, যেখানে যেখানে পসিবল ফার বাড়িয়ে দেওয়া যেতে পারে। আমরা ফার নিয়ে যেখানে বলি, যেখানে বিল্ডিং হয়ে গেছে সেখানে তো আর কিছু হবে না, হয়ে গেছে। যেখানে ফাঁকা জায়গা আছে, যেমন আমি প্রচুর পূর্বাঞ্চলে যাই হাঁসের মাংস খেতে, এবং ওইখানে যাওয়া হয় না, নীলা মার্কেটে বা ফারুক মার্কেটে, অনেকগুলো মার্কেট আছে ওখানে। এবং আমার অফিসের কারণে আমি বেড়াইতে, সাঁতারগুলো প্রচুর যেতে হয়, অলমোস্ট এভরি ডে। তো লাস্ট 10 বছর আমি বেড়াইতে যাই অলমোস্ট এভরি ডে। ওখানে 10 বছর ধরে আমি দেখছি হাজার হাজার একর জায়গা ফাঁকা আছে, যেখানে নগরায়ণ করা যাবে। লক্ষ লক্ষ প্লট পড়ে আছে, এবং 10-12 বছরে ওখানে আমার চোখে দেখা কয়েকশো বাড়ি হয়নি। কারণ হচ্ছে ফার, হিসাব মিলছে না। আপনি একটা 5 কাঠা জমিতে 40% বিল্ডিং করলে সবাই স্যাটিসফাই হতে পারছে না। তো ওখানে 10%, 20% পাঠায় দিলে কি ক্ষতি হবে, বাড়িয়ে দিলে? এটা এনভায়রনমেন্টাল বিদরা বলতে পারবেন, ইঞ্জিনিয়াররা বলতে পারবেন, আমাদের না। কি ক্ষতি হবে আর কি লাভ হবে? লাভ হবে এটাই যে অনেকগুলো বাড়ি হবে ফাঁকা জায়গাগুলোতে, প্লটগুলোতে বাড়ি হবে, মানুষ নগরায়ণ পাবে। 1 কোটি লোকের বাসস্থান তো দিতে হবে।